স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হওয়ায় আজ থেকে আগামী 3 দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। আর বাকি জেলাগুলোতে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট। শনিবার রাত 11টার দিকে ধানমন্ডিতে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এইসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আইনশৃঙ্খলা ভালোর দিকে যাচ্ছে, সেই জন্য আমরা আমাদের যে সন্দেহ আইন, যেটাকে কারফিউ বলা হয়, সেইটা আমরা আরেকটুখানি শিথিল করতে যাচ্ছি। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা রবি, সোম এবং মঙ্গলবার কারফিউ অব্যাহত থাকবে, কিন্তু এই জেলাগুলিতে কারফিউ শিথিল থাকবে সকাল 7টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হলেও বেশিরভাগ গ্রাহকই রয়েছেন এই সেবার বাইরে। ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনে বিপাকে পড়েছেন প্রায় 3.5 লাখেরও বেশি উদ্যোক্তা। আর্থিক ক্ষতি হিসেবে কাটিয়ে উঠবেন কবে তা নিয়েও রয়েছে বেশ দুশ্চিন্তা। সব মিলিয়ে সময়টা যেন একদমই ভালো যাচ্ছে না ই কমার্স খাতের এই উদ্যোক্তাদের। তানজিলা খান মিমের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। গত সপ্তাহে সারা দেশ জুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় এবং মোবাইল ইন্টারনেট এখনও পর্যন্ত চালু না হওয়ায় সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন ই কমার্স উদ্যোক্তারা। ভোক্তা এবং ডেলিভারি ম্যান দুই পক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। কনভারসেশনটা হঠাৎ করে অফ হয়ে যাওয়াতে ফেসবুকের রিচ অনেক ডাউনে চলে গেছে। আমার পেজের যেই আমার রিচটা, আমার ফলোয়ার ওখানে স্টাক হয়ে গেছে, আমার আগের মতো আর মেসেজ আসে না। যে লাস্ট কাপল অফ ডেজ, অলমোস্ট 7 ডে প্লাস আমাদের সম্পূর্ণভাবে আমরা ইন্টারনেটের বাইরে ছিলাম এবং এখনও ফেসবুক এবং ইনস্টাগ্রাম কাজ করছে না। সো আমাদের সম্পূর্ণভাবে আমাদের বিজনেস স্টপ। সীমিত পরিসরে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও বেশিরভাগ গ্রাহকই রয়েছেন এই সেবার বাইরে। এরকম পরিস্থিতিতে কি করে সেই ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠবেন সেই চিন্তার ভাঁজও উদ্যোক্তাদের কপালে। আমাদের ওয়ার্কারের স্যালারি আছে, আমার রেন্ট আছে, আমার সমস্ত খরচ, আমার ফ্যাক্টরির খরচ আছে, বিদ্যুৎ বিল আছে, সব কিছু আমাকে তো এগুলো পেমেন্ট করতে হবে। এই মাসে আমরা 15 দিন পর্যন্ত বিজনেস করতে পেরেছি, তারপর বিজনেস অফ। সো 15 দিনের অ্যামাউন্ট যেহেতু এত বড় লস আসলে পোষায় ওঠা সম্ভব না। ইকোনমিক্যাল দিক থেকে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছি এক সপ্তাহের বেশি সময়। আর আমরা নিজেরাও লাইভ করতে ভয় পাচ্ছি, কারণ মানুষ বুলির শিকার করছে আমাদেরকে। আর অন্য সব কিছুই ঠিক আছে, শুধু অনলাইন মার্কেটিংটাই আপাতত ঠিক নেই। ই কমার্স খাতে প্রতিদিন প্রায় 8 লাখের মতো পণ্য অর্ডারের পরিপ্রেক্ষিতে লেনদেন হতো আনুমানিক 100 কোটি টাকা। সেই মাধ্যম বন্ধ থাকায় ঝুঁকিতে পড়েছেন এ খাতে ব্যবসা করা প্রায় 3.5 লাখের মতো উদ্যোক্তা। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় সরকার এবং ই কমার্স ব্যবসায়ীদের সংগঠন ইক্যাবের সহায়তায় কেবলমাত্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে যেতে পারে বলছেন উদ্যোক্তারা। ব্যবসায়ী যারা আছে তাদেরকে যদি আলাদা করে কোনোভাবে ইন্টারনেটের জন্য আলাদা হাব দেওয়া হয় বা একটা আইপি বিশেষ করে দেওয়া হয় যে এরা এই হাব থেকেই ব্যবসায়ীরা পাবে এবং এটা ডাউন থাকবে না, যেহেতু এটা ব্যবসা রিলেটেড করে। সো এটা একটা সলিউশন হতে পারে। ইকেবে এখানে অগ্রণী ভূমিকা রাখতে পারতো। সেই ভূমিকাটা কি হতে পারতো যে টোটাল আমাদের এই বিজনেসের যা ক্ষতি হয়েছে পুরো বাংলাদেশের ই কমার্স বা ডিজিটাল ব্যবসা যারা করছেন তাদের একটা ক্ষতি বা লাভের একটা চিত্র তুলে ধরতে পারতেন। সেই বিষয়ে একটা প্রেস কনফারেন্স করা যেতে পারতো। তবে এই বিষয়ে কথা বলতে চাইলে বেশ কয়েকবার ইক্যাবের সঙ্গে যোগাযোগ করলে ব্যস্ততার অজুহাতে তারা বিষয়টি এড়িয়ে যায়। অনলাইনে সাধারণত একটি পণ্য অর্ডার করার পর গ্রাহকের হাতে পৌঁছতে সময় লাগে 3 থেকে 5 দিন। কিন্তু সীমিত পরিসরে ইন্টারনেট সেবা এবং দেশে চলমান কারফিউ শিথিলের সময়টুকুতে একটি পণ্য গ্রাহকের হাতে পৌঁছতে ঠিক কতদিন নাগাদ সময় লাগতে পারে সে বিষয়ে নির্দিষ্ট জানেন না কোনো পক্ষই। ই কমার্স ব্যবসায়ীদের এমন সংকটকালীন সময়ে ইক্যাবকে পাশে চান তারা এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি তৈরি হবার আগেই বিকল্প পথ খোঁজারও তাগিদ অনুভব করছেন উদ্যোক্তারা। তানজিলা খান মিম, এখন, ঢাকা।
বর্তমানে প্রায় সবকিছুই ইন্টারনেট নির্ভর, আর যেটা কয়েকদিন বিচ্ছিন্ন থাকায় অপরিমেয় ক্ষতির মুখোমুখি বিভিন্ন খাত, যার মধ্যে অন্যতম রাইড সার্ভিস ও রেস্তোরাঁ ব্যবসা। এই দুই খাতে মোবাইল অ্যাপসেই বেশি সেবা নেন ব্যবহারকারীরা। সংশ্লিষ্টরা বলছেন, যত দ্রুত সম্ভব ইন্টারনেট সেবা পুরো দমে চালু বা স্বাভাবিক করা না গেলে আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে। আরও জানাচ্ছেন মাঝার ইমন। সম্প্রতি আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলে গেল 17 জুলাই দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর পরদিন অর্থাৎ 18 জুলাই মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বিচ্ছিন্ন হয় ব্রডব্যান্ড সংযোগও। টানা 5 দিন বন্ধ থাকার পর দেশে সীমিত পরিসরে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট, তবে এখনও অকার্যকর মোবাইল ডাটা। দীর্ঘ সময়ে ইন্টারনেট না থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের প্রায় সব খাত, যার মধ্যে রাইড সার্ভিস ও রেস্তোরাঁ ব্যবসাও অন্যতম। কারণ এই দুই খাতে মোবাইল অ্যাপেই বেশি সেবা নেন ব্যবহারকারীরা। এই যেমন রেস্তোরাঁয় কর্মরত যুবক ইয়াসিন আরাফাত কিছুক্ষণ পরপর ট্যাবে যাচাই করছেন অনলাইনে কোনো অর্ডার আসলো কিনা, তবে ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও কোনো সাড়া পেলেন না তিনি। ইন্টারনেট সমস্যার বিরূপ প্রভাবে এমন সংকট বেশিরভাগ রেস্তোরাঁয়। এখন আমাদের অফলাইনেও প্রবলেম, অনলাইনেও প্রবলেম, আমরা কোনোভাবেই সার্ভিস পাচ্ছি না, আমাদের গেস্ট নেই বললেই চলে। ইন্টারনেটের কারণে যেমন আমরা ফুড পান্ডাও প্রায় অনেক ভালো একটা সেল দিতাম, তো এখন বর্তমানে সেটা হচ্ছে না। ম্যাক্সিমাম অ্যাপসগুলো এখন আর কাজ করতেছে না, যেহেতু মোবাইল ডাটা কাজ করে না, আর ব্রডব্যান্ডের অনেকটাই স্লো। মোবাইল সিমের ইন্টারনেটের উপর নির্ভরশীল হওয়ায় বিভিন্ন অ্যাপের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া ডেলিভারি ম্যানরাও পড়েছেন বিপাকে। ক্রেতা ও রেস্তোরাঁগুলোর সাথে যুক্ত হতে ওয়াইফাই সংযোগের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। যেহেতু আপনার সিস্টেমে ঢুকতেছে না, ফোন দিয়ে ঢুকতেছে, অনেক দূরে যাইতে হইতেছে, রেস্টুরেন্ট ওয়াইফাই নিতে হচ্ছে। আমরা স্বাভাবিক সময়ে অর্ডার মারি মনে করেন আপনার 8-9 ঘন্টা কাজ করলে 25 থেকে 30টা, আর এখন আজকে সকালে কাজে নামছি, এখন পর্যন্ত আমি 5টা অর্ডার ডেলিভারি করছি। বর্তমান পরিস্থিতি দাঁড়াইছে আমরা কাজ করতে একদমই ব্যর্থ হয়ে যাচ্ছি, কারণ ইন্টারনেট ছাড়া তো ডেলিভারি করা কোনোভাবে সম্ভব না। ভয়ে রেস্তোরাঁয় মানুষের উপস্থিতি কম আর ইন্টারনেট সমস্যায় অনলাইন ব্যবসায় ধীরগতি, দুয়ে মিলে দিন যত যাচ্ছে ততই ক্ষতির পরিমাণ বাড়ছে বলে জানালেন ব্যবসায়ীরা। 15 দিনে আপনার বিজনেসের জন্য এটা অনেক বড় একটা টাইম, তো এখন এটা ইমিডিয়েটলি যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে মানে আমরা এর বেশি লস আর কি নিতে গেলে আমাদের ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেম হয়ে যাবে। এদিকে শতভাগ মোবাইল অ্যাপে যোগাযোগ স্থাপন করে যাতায়াত করা রাইড সার্ভিস ব্যবহারকারীরাও পড়েছেন ইন্টারনেট সমস্যায়। এই সার্ভিসের অচল অবস্থায় বাড়ছে আর্থিক ক্ষতি। স্বাভাবিক সময়ের চেয়ে রাইড সার্ভিস নেওয়া মানুষের সংখ্যা কমেছে বলে জানান চালকরা, আর যাত্রীরা বলছেন অ্যাপ বন্ধ থাকায় দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। সারাদিন যদি একটা বাইক অ্যাপসেও চালায় তাহলে আপনাদের খরচা দিয়ে ধরেন 1-1.5 টাকা ইনকাম হয়। এখন ইন্টারনেট নাই, সারাদিনে ধরেন 500 টাকা ইনকাম হয় না। আমাদের খুব শিগগির যদি ইন্টারনেটটা চালু করে দেয়, অ্যাপসটা চালু করে দেয়, সবার জন্য ভালো। অ্যাপসের মাধ্যমে যে যানগুলো ইউজ করি সেগুলো এখন আমরা পাচ্ছি না, হয়তো বা আমাদেরকে বার্গেন করতে হচ্ছে তাদের সাথে, এতে আমাদের সময় এবং আমরা যে শান্তিতে যে রাইডটা আমরা পেতাম সেটা হয়তো বা আমাদের বেশি ভাড়া দিয়ে নিতে হচ্ছে। অনলাইন মাধ্যমে রাইড সার্ভিস দেওয়া চালকদের নিয়ে কাজ করা সংগঠন অ্যাপ বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের তথ্যমতে সারা দেশে ইন্টারনেট নির্ভর রাইড সার্ভিস দেন প্রায় 4 লাখ বাইকার, আর প্রাইভেট কারে এই সার্ভিস দেন 15,000 চালক। চলমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা না থাকায় এই খাতে প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষতির দাবি সংগঠনটির। যারা মোটরসাইকেলে আছেন কিংবা ফুড পার্সেলে আছেন তারা যদি 1000 টাকা করে আর্ন করে, টোটাল ফিগারটা আমরা হিসেব করেছি এটি 602 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এখন আমাদের মতো দিন এনে দিন খাওয়া মানুষগুলো যখন 14 দিন টানা এভাবে সারভাইভ করে তখন তাদের পরিবারে এটি দারুণ একটি এফেক্ট পড়ে। চলমান পরিস্থিতিতে সবচেয়ে অসহায় অবস্থায় আছে রেস্তোরাঁ ও রাইড সার্ভিস নির্ভর ব্যক্তিরা। এসব খাত সচল রাখতে পুরোদমে ইন্টারনেট সেবা চালুর পাশাপাশি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। মাঝার ইমন, এখন, ঢাকা। এদিকে পর্যটক খরায় ভুগছে পাহাড়ি শহর রাঙামাটি। চলমান পরিস্থিতিতে রাঙামাটি শহর, সাজেক ও কাপ্তাইয়ে প্রত্যাশা অনুযায়ী পর্যটক না আসায় ব্যবসা বাণিজ্যে নেমেছে ধস। পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা বলছেন দৈনিক ক্ষতি হচ্ছে এতে প্রায় 1,20 লাখ টাকারও বেশি। আরও জানাবো জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে। পাহাড়, ঝর্ণা আর হ্রদের শহর রাঙামাটি যেন মুগ্ধতার আরেক নাম প্রকৃতি প্রেমীদের কাছে। তাই সারা বছরই পর্যটকদের কাছে আকর্ষণীয় রাঙামাটি।
কিন্তু চলমান অস্থিরতায় পর্যটক খরায় পড়েছে রাঙামাটি। রাঙামাটি শহরে 65টি হোটেল মোটেল ও 17টি ইকো রিসোর্ট, কাপ্তাই ও সাজেকে 132টি কটেজে পর্যটকদের উপস্থিতি নেই বলেই চলে। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মীরা অলস সময় পার করছেন। একই সঙ্গে পর্যটক নির্ভর অন্যান্য ব্যবসা বাণিজ্য নেমেছে ধস। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আমাদের খুবই ক্ষতি হচ্ছে এবং হোটেল শূন্য, পর্যটক নাই। গত কয়েকদিনের এই যে দেশের যে পরিস্থিতির কারণে আমাদের এখানে টুরিস্ট কম, বোট ভাড়া কম হচ্ছে। সারাদিনের একটা যেটা শুরুতে আপনার বনে হওয়ার কথা যেটা, ওটাও করতে পারতেছে না। গত 16 জুলাই থেকে পর্যটন ব্যবসায়ীদের দৈনিক 1,20,00,000 টাকার বেশি ক্ষতি হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। আমাদের পর্যটন খাত প্রায় বলতে গেলে আমাদের লস, বিশাল লস। আমাদের প্রায় দৈনিক আমাদের রাঙামাটি, কাপ্তাই, সাজেক এগুলো পর্যটন বিভিন্ন খাত নিয়ে আমাদের প্রায় দৈনিক 1,20,30,00,000 টাকা করে আমাদের গচ্চা যাচ্ছে। এই অবস্থায় সরকার দৈনিক 50,000 টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানান পর্যটন কর্পোরেশনের এই ব্যবস্থাপক। গত সিচুয়েশনে আমাদের রাঙামাটি হলিডে কমপ্লেক্স পর্যটক শূন্য ছিল। বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়, গাড়ি চলাচল হয়, লোকজন অতিথিরা আসা শুরু করেছে। আশা রাখি আগামীতে আরও টুরিস্ট রাঙামাটিতে বেড়ে যাবে। আবাসিক হোটেল রিসোর্ট, খাবারের দোকান, পাহাড়িদের তৈরি টেক্সটাইল কাপড়, সড়ক ও নৌযান এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘিরেই মূলত রাঙামাটির পর্যটন খাত। সব মিলিয়ে 16 থেকে 26 জুলাই পর্যন্ত 13 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। সপ্তাহের ব্যবধানে শেরপুরে কমেছে সব ধরনের শাকসবজির দাম। এর মধ্যে কেজিতে 30 টাকা কমেছে বেগুনের দাম। আর এছাড়াও কেজিতে 200 টাকা কমে এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। এ নিয়ে সদরের কুসুমহাটি কাঁচাবাজার থেকে যুক্ত হয়ে জানিয়েছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। শেরপুরে পর্যাপ্ত সরবরাহ থাকায় শাক এবং সবজি দুটোরই দাম কমেছে। আমি এই মুহূর্তে রয়েছি শেরপুরের কুসুমাটি কাঁচা বাজার আড়তে। আমি যদি বাজার দরটি জানাই আজকের, গত সপ্তাহে আমরা দেখেছি বেগুন 60 টাকা কেজি দরে বিক্রি হলেও সেটি কিন্তু আজকের বাজারে 30 টাকা কেজিতে কমে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পটল গত সপ্তাহে আমরা দেখেছি যে 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে কিন্তু সেটি 20 টাকা কমে একদম 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ আমরা গত সপ্তাহে দেখেছি 400 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে সেটি কিন্তু 200 টাকা কেজিতে কমে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়সেও আমরা দেখেছি গত সপ্তাহে 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হলো। ঢেঁড়স কিন্তু আজকের বাজারে 20 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো দাম কমার বিষয়ে আমি বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় কিন্তু দাম কমেছে। তো এই বিষয়ে ক্রেতারা বলছে যে দাম এইভাবে যদি দাম কমে তাহলে যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত রয়েছে তাদের নাগালের মধ্যে থাকে। তো আজকের বাজারে আমি যদি আরেকটি বিষয় জানি সেটি হচ্ছে যে অপরিবর্তিত থেকে রসুন বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এছাড়াও অন্যান্য যে শাক রয়েছে যেমন মূলা শাক আটি প্রতি 10 টাকা, পাট শাক আটি প্রতি 10 টাকা, পুঁই শাক আটি প্রতি 20 টাকা। তো এই ছিল শেরপুরের বাজারের সর্বশেষ তথ্য আমার কাছে। অন্যদিকে ঝালকাঠিতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের মাছের দর। আকার ও জাত ভেদে কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে মাছের দাম। আর এজন্য বাজারে সরবরাহ কম থাকাকে দুষছেন বিক্রেতারা। এ নিয়ে শহরের বড় বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আলামিন তালুকদার। চলতি মাসের 23 তারিখে সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর উপকূলীয় অঞ্চলের জেলেরা সমুদ্রে মাছ ধরতে গেছেন, কিন্তু তারা এখনও সেই মাছ নিয়ে কিন্তু ফিরে আসেননি।
এ কারণে বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ নেই। তো বাজারে যে সমস্ত চাষের মাছ পাওয়া যাচ্ছে সে সমস্ত মাছের দাম কিন্তু এখন বর্তমানে অনেকটাই ঊর্ধ্বমুখী। আজকে আকার বেঁধে রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে এবং কাতল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা কেজি দরে এবং চাষের কই মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা কেজি দরে। চাষের তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। চাষের শিং মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি দরে এবং পাবদা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। তবে এই সমুদ্রে যে সমস্ত জেলেরা মাছ ধরতে গেছেন তারা কিন্তু আগামী মাসের 1 বা 2 তারিখে তারা ফিরে আসবেন, তখন সামুদ্রিক মাছের সরবরাহ বাড়বে, স্থানীয় নদীতেও মাছ পাওয়া যাবে, তখন কিন্তু বাজারে মাছের সরবরাহ বাড়বে, তখন মাছের কিন্তু দাম কিছুটা হাতের নাগালে চলে আসবে, এমনটি বলছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ। এখন সকালে নিচ্ছি আর একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও, আপনারা দেখছেন এখন সকাল। ইতিহাস গড়ার হাতছানি কামালা হ্যারিসের সামনে। আসন্ন নির্বাচনে জয়ী হলেই তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। বাইডেনের সরে যাওয়ার পর অনেকটাই খোলাসা হয়ে গেছে তার পথ। বিশ্লেষকদের ধারণা, গাজা ও ইউক্রেন যুদ্ধসহ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়বেন কামালা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ডেমোক্র্যাট থেকে আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়াই এখন কামালা হ্যারিসের একমাত্র লক্ষ্য। ইতিমধ্যে দলের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছেন তিনি। নভেম্বরে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করতে প্রস্তুত 59 বছর বয়সী কামালা হ্যারিস। এর মধ্য দিয়ে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন তিনি। তবে ভোটের লড়াইয়ে কামালাকে মোকাবেলা করতে হবে বৈশ্বিক যুদ্ধ, বৈদেশিক নীতি ও কূটনৈতিক চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের মুখে পড়বেন দেশে মূল্যস্ফীতি ও অর্থনীতি নিয়ে। বিশ্লেষকরা বলছেন, বাইডেনের দেখানো পথেই হাঁটবেন কামালা। তার জন্য প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে গাজা ইসরায়েল যুদ্ধ ইস্যু। বক্তব্যে বেশ কয়েকবার ইসরায়েলের পক্ষে সাফাই গিয়েছেন কামালা। পাশাপাশি বেসামরিক ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিও প্রকাশ করেন তিনি। সন্ত্রাস দমনে ইসরায়েলের পাশে থাকার দৃঢ় প্রত্যয় জানিয়েছে তার দল। would bring about a full ceasefire, including a withdrawal of the Israeli military from population centers in Gaza. In the second phase, the Israeli military would withdraw from Gaza entirely. রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের নীতির উপরই আস্থা রাখবেন কামালা হ্যারিস। রুশ বাহিনীর আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষায় পাশে থাকার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। কিয়েভে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে $1.5 বিলিয়ন মার্কিন ডলারের সহায়তার ঘোষণাটিও আসে কামালার পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে, এশিয়া অঞ্চলে চীনা প্রভাব ঠেকাতে বাইডেনের নেওয়া নীতিগুলো বজায় রাখবেন কামালা হ্যারিস। আসিয়ানের শীর্ষ সম্মেলনে আঞ্চলিক অস্থিরতার জন্য চীনকে অভিযুক্ত করেন তিনি। এর আগে ট্রাম্পের চীনা শুল্ক নীতিরও কড়া সমালোচনা করেছিলেন। তাইওয়ানকে চীনের প্রভাবমুক্ত রাখাও কামালার অন্যতম লক্ষ্য। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।